আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মান্থলি ইনসাইটস প্রোগ্রামের যে অক্টোবর সেগমেন্ট, সেই সেগমেন্টে। আপনারা যারা বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রার্থী আছেন বা বাংলাদেশের সরকারি চাকুরি থেকে শুরু করে অন্যান্য যে কোনো সার্ভিসের বিভিন্ন পর্যায়ের প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য সমকালীন দেশে হোক বা ইন্টারন্যাশনাল পর্যায়ে যতগুলো চলমান ঘটনা আছে, যেগুলো অনেক বেশি তাৎপর্যপূর্ণ, আলোচনা বা চিন্তার দাবি রাখে, সেই বিষয়গুলোকে নিয়ে আমরা সাধারণত এই প্রোগ্রামটাকে সাজিয়ে থাকি। তো তারই ধারাবাহিকতায় আজকের অক্টোবর সেগমেন্টে আমরা যেসব বিষয় নিয়ে কথা বলবো, যদি প্রথমে সেই পার্টটাতে যাই, এখানে দেখতে পাচ্ছেন আজকে আমাদের আলোচ্য সূচির মধ্যে আছে গাজা শান্তি পরিকল্পনা এবং ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা। এবং সিকোয়েন্সিয়ালি আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ডটা বলি, যে এই গাজা উপত্যকায় এই যে লম্বা সময় ধরে চলমান যে রক্তপাত এবং সংঘাত, এখানে যে মানবতার যে একটা বড় বিপর্যয় ঘটেছে, প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছিলেন, শিশুরা মারা যাচ্ছিল। তো এই বিপর্যয়টাকে রাজনৈতিকভাবে সমাধান করা, দীর্ঘমেয়াদী বা টেকসই শান্তি নিশ্চিত করা, এবং একই সঙ্গে এই এলাকার যে পুনর্গঠন, এই পুনর্গঠনের জন্য কাজ করার উদ্দেশ্যে কিন্তু এই প্ল্যানটা করা হয়েছে। তো আমরা এটাকে সামারাইজ করব এবং একই সঙ্গে গাজার যে যুদ্ধবিরতি চুক্তি, এটার মধ্যেই ইনবিল্ট ছিল, তো সেটা নিয়ে আমরা একটু অ্যানালিসিস করার চেষ্টা করব। দেন আমরা দেখব COP30, কনফারেন্স অফ দ্য পার্টিস, বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের যে প্রভাব এখন লক্ষণীয় আছে, এই প্রভাবটাকে কাটিয়ে তোলার জন্য প্রতি বছর যে কনফারেন্স অফ দ্য পার্টিজ হয়ে থাকে ইউএনএফসিসির তত্ত্বাবধানে, তো এখানে নেক্সট যে সেশনটি কোথায় হতে যাচ্ছে, সেখান থেকে এক্সপেক্টেড আউটকামস কি, বাংলাদেশ কি চাচ্ছে, বা গ্লোবালি কি কি এক্সপেক্টেড আউটকামস রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার পরবর্তীতে আমরা দেখব, কিছুদিন আগে আমরা দেখলাম নোবেল পুরস্কার ঘোষিত হয়েছে। তো বিশ্বজুড়ে যে কটি বিষয়ের উপর নোবেল পুরস্কার প্রদান করা হয়ে থাকে, প্রত্যেকটা সেগমেন্টে বা বিষয়ে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি প্রমিনেন্ট পার্সোনালিটিস যারা, প্রমিনেন্ট কন্ট্রিবিউটর যারা, তাদেরকে বিভিন্নভাবে অ্যাসেসমেন্ট করার মাধ্যমে কিন্তু এই পুরস্কারটা দেওয়া হয়। তো বিসিএস এর প্রিলিমিনারি হোক, লিখিত হোক বা ভাইবা হোক, যে যে কোনো পয়েন্ট অফ ভিউ থেকে বা পার্সপেক্টিভ থেকে কিন্তু এই টপিকগুলো অনেক গুরুত্বপূর্ণ। তারপর দেখেছি আমরা রিসেন্টলি জাতিসংঘের যে ৮০তম অধিবেশন, সেটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে। তো সেখানে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কত তারিখে ছিল এই অধিবেশন, এটা আমরা জানবো। তারপর দেখছি অপারেশন স্মুথ ফ্লাটিলা। তো এই স্মুথ ফ্লাটিলা নিয়ে রিসেন্ট যে বিসিএস এর ভাইবাগুলো হয়েছে, এখানেও কিন্তু অনেক প্রশ্ন ছিল, যে এই ফ্লোটিলাটা আসলে নামকরণ কিভাবে হয়েছে বা এর অর্থ কি, তারপর এখানে কোন কোন দেশ অংশগ্রহণ করেছে, কতগুলো দেশ ছিল, তারা এক্স্যাক্টলি অবজেক্টিভটা কি ছিল, কোথায় কোথায় তারা হামলা শিকার হয়েছে, এগুলো একটু জানার প্রয়োজন আছে। নেক্সট আমরা দেখব জাপানের যে প্রথম নারী প্রধানমন্ত্রী, তার সম্পর্কে খুঁটিনাটি দু একটা তথ্য জানার চেষ্টা করব। তারপর দেখতে পাচ্ছি বাংলাদেশের ৫৮তম জিআই পণ্য। তারপর খেলাধুলা পয়েন্ট অফ ভিউ থেকে ২০২৬-এর যে ফিফা বিশ্বকাপ, এটা এখনও অনেক আলোচিত। এবং ফাইনালি প্রতি মাসের গুরুত্বপূর্ণ যে তারিখগুলো আছে, সেই তারিখগুলো সম্পর্কেও আমরা একটু নোট ডাউন বা দেখে নেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই আমরা যদি দেখি গাজা শান্তি পরিকল্পনা ও ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা। আমি একটু আগেই যেমনটা বলছিলাম, যে লম্বা সময় ধরে ঘটা গাজা উপত্যকার যেই রক্তপাত, যেই সংঘাত, সেই সংঘাতকে অ্যাড্রেস করার জন্য যুক্তরাষ্ট্রের লিডারশিপে, বিশেষ করে যুক্তরাষ্ট্র সহ কাতার থেকে শুরু করে মিশর, জাতিসংঘ এবং ইউরোপিয়ান ইউনিয়নেরও ইনভলভমেন্ট ছিল, তাদের সাপোর্ট নিয়ে বা তাদের মধ্যে একটা কোলাবোরেশন করে ট্রাম্পের নেতৃত্বে যে একটি দফা উপস্থাপন করা হয়েছে হোয়াইট হাউস থেকে, সেটার সবগুলো দফাই স্লাইডে আসলে দেখানো হয়েছে আপনাদের সুবিধার্থে। এর মধ্যে কি বা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দফাগুলো আছে, সেগুলো আমরা একটু দেখব বা দেখার, বিশেষ করে এখান থেকে রিডিং বিটুইন দ্য লাইন্স, ইন বিটুইন দ্য লাইন্স, সেটা আমরা করার চেষ্টা করব। ঠিক আছে? তো প্রথমেই যদি আমরা দেখি, এখানে প্রথম দাবিটার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, দেখতে পাচ্ছেন গাজা সম্পূর্ণরূপে চরমপন্থা এবং সন্ত্রাসমুক্ত অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে, যাতে এর প্রতিবেশীদের জন্য কোনো হুমকি না থাকে। দিস ইজ দ্য টোন অফ দ্য টেক্সট। আপনি যদি সেটা দেখেন, এটা হচ্ছে আমেরিকান পয়েন্ট অফ ভিউ থেকে টেক্সটটা লেখা। ঠিক আছে? এখানে শুরুতে দেখতে পাচ্ছেন যে হোয়াইট হাউসের যে প্রকাশিত পরিকল্পনাটা আছে, এক্স্যাক্টলি সেটারই ডিরেক্ট বাংলা ট্রান্সলেশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তারপরে যদি আমরা দেখি এখানে, প্রথমত প্রিলি পয়েন্ট অফ ভিউ থেকে যদি একটু বলি যে প্রশ্নগুলো কোথায় কোথায় হবে, আপনাকে হয়তো খুঁটিয়ে খুঁটিয়ে বলবে না যে ২০ পয়েন্টের কত নম্বর পয়েন্টে কোনটা আলোচনা হয়েছে। তো আমরা শুরুতে যেটা বলেছি, এই সেগমেন্টটা বা এই প্রোগ্রামটার উদ্দেশ্যই হচ্ছে যারা প্রিলিমিনারিতে আছেন, প্রিলিমিনারি স্টেজের প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য প্রয়োজনীয় তথ্যটা যেন থাকে, আর যারা লিখিততে আছেন তাদের জন্য প্রাসঙ্গিক অ্যানালিসিসটাও যেন এখান থেকে কিছুটা আসে, আর ভাইবাতে হাউ ইউ শুড কমিউনিকেট সেটা যেন উঠে আসে। তো প্রিলি ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য যদি বলি, ২৯শে সেপ্টেম্বর, রিমেম্বার দ্য ডেট, ২৯ সেপ্টেম্বর ২০২৫, এই তারিখে কিন্তু হোয়াইট হাউসে
ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই দফাটা উপস্থাপন করেন, ঠিক আছে, তিনি এটা উন্মোচন করেন। নেক্সট, ইসরায়েলি সরকার 10ই অক্টোবর 2025 তারিখে সেটা যে হামাসের সঙ্গে যে যুদ্ধবিরতি চুক্তিটা হয়েছে সেটা ইসরায়েল অনুমোদন করেছে। তো মার্ক দোজ 2 ডেটস ফর দ্য এক্সাম। এর পাশাপাশি আমরা যেটা বলছিলাম যে হোয়াইট হাউস যে টেক্সটটা দিয়েছে 20 পয়েন্টের, এর মধ্যে গুরুত্বপূর্ণগুলোকে আমরা একটু দেখার চেষ্টা করব। দেখুন, এই যে দীর্ঘদিন ধরে গাজাটাকে একদম ধ্বংস করে ফেলা হয়েছে, এই গাজাকে পুনর্গঠন করার জন্য ইনিশিয়েটিভ নেওয়া হবে। তারপর এই প্রস্তাব উভয় পক্ষ সম্মত হলে যুদ্ধ অবিলম্বে বন্ধ হবে। এই যে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি যখন হয়েছে তারপরেই কিন্তু যুদ্ধ মোটামুটি বন্ধ হয়ে গেছে। এবং দেখেন, ইসরায়েলি বাহিনী নির্ধারিত সীমারেখায় সরে যাবে এবং অনেক বেশি জিম্মি ছিল, দুই কান্ট্রির এন্ড থেকেই অনেক জিম্মি ছিল, তো সেই জিম্মি মানুষদেরকে মুক্তি দেওয়া হবে, এরকম কথাও কিন্তু বলা হয়েছে। তারপরে দেখব, ইসরায়েল এই চুক্তি প্রকাশ্যে গ্রহণ করার 72 ঘন্টার মধ্যে জীবিত এবং মৃত সকল জিম্মিকে ফিরিয়ে দেওয়া হবে। কাইন্ড অফ রিপিটিং দ্য সেম থিং। তারপরে দেখছি 6 নম্বর পয়েন্টটা বেশি ইম্পর্টেন্ট। এখানে বলছে জিম্মি মুক্তির পর যে সকল হামাস সদস্যরা অস্ত্র জমা দিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানে রাজি হবে তাদের সাধারণ ক্ষমা দেওয়া হবে। পাশাপাশি যে সকল সদস্য গাজা ছাড়তে চায় তাদেরকে নিরাপদে অন্য দেশে যাওয়ার ব্যবস্থা করা হবে। ঠিক আছে, এগুলা বেশ ইম্পর্টেন্ট। তারপরে দেখতে পাচ্ছি চুক্তি স্বাক্ষরের পরপরই যে পুরোদমে যে মানবিক সহায়তা, আমরা ফ্রিডম ফ্লোটিলা নিয়ে কথা বলছিলাম, যে মানবিক সহায়তাগুলো গাজায় প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না, তো এটা অ্যাপ্লিকেবল হওয়ার পরপর থেকে কিন্তু মানবিক সহায়তাটা সেখানে রান করবে। বিশেষ করে মানুষ পানি পাচ্ছিল না, ইনফ্রাস্ট্রাকচার যা ছিল সব ধ্বংস হয়ে গিয়েছিল, বিদ্যুৎ পাওয়া যাচ্ছিল না, তো এগুলোকে পুনর্গঠন করার কিন্তু কাজ শুরু করা হবে। ঠিক আছে, তারপর বলছে যে ইউএন এর যে ইনিশিয়েটিভগুলো আছে, জাতিসংঘ, রেড ক্রিসেন্ট বা অন্যান্য যে সংস্থাগুলো আছে সেগুলোর মাধ্যমে ত্রাণ যে পাঠানো এবং সেটার বিতরণ যে কার্যক্রম সেগুলোকে ফ্যাসিলিটেট করা হবে। এখন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টের মধ্যে এই যে 9 নম্বর পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন, এটা অন্যতম গুরুত্বপূর্ণ। কেন? কারণ এখানে বলা হয়েছে ফিলিস্তিন কিভাবে এই অন্তর্বর্তীকালীন সময়ে রান করবে। ইট উইল বি রান বাই অ্যান অথরিটি, সেটা হচ্ছে প্যালেস্টাইনিয়ান অথরিটি। সেই অথরিটি কি কি কাজ করবে দেখুন, এটা ফরমেশনটা হবে, দেখুন অন্তর্বর্তীকালীন সংস্থা হলো বোর্ড অফ পিস, ঠিক আছে, এই কমিটির উপর নজরদারি করবে। এখন বলছে একটা টেকনোক্র্যাট এবং অরাজনৈতিক ফিলিস্তিনি কমিটির অধীনে ফিলিস্তিন রান করবে, তারা অথরিটি গঠন করবে এবং তাদের গঠনটার মধ্যে চেয়ারম্যান থাকবে প্রেসিডেন্ট ট্রাম্প এই কমিটির, এবং অন্যান্য সদস্যদের মধ্যে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার সহ আরও কয়েকজন রাষ্ট্রপ্রধান এখানে থাকবে। কতদিন পর্যন্ত? সম্পূর্ণভাবে যখন দেখা যাবে যে আসলে দেখুন সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করে গাজার নিয়ন্ত্রণ না নেওয়া পর্যন্ত এই যে সংস্থানের কথা বলেছি তারা গাজার পুনর্গঠন, অর্থায়ন এবং বাকি সব কাঠামোটা অবজার্ভ করবে। মানে টেম্পোরারি একটা সেট আপ দেখতে পাচ্ছি, যেই সেট আপ দ্যাট উইল বি রেসপন্সিবল ফর রানিং গাজা ফর দ্য ইন্টারিম পিরিয়ড। তারপরে যদি আমরা আরও একটু দেখি 10 নম্বরে বলা হচ্ছে একটা অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা তারা ঘোষণা করেছে। তো এই যে গাজার অর্থনৈতিক উন্নয়ন সেটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, বা পুনর্গঠনের সময়টায় যদি আমরা সাস্টেইনেবল গ্রোথ এনশিওর করতে চাই এই অঞ্চলটাতে, এটা কিন্তু ইনিশিয়েটিভটা নিতে হবে। এই জন্যই শুল্ক থেকে শুরু করে যতগুলো পয়েন্ট আছে সব বিষয়ে কিন্তু তারা ইনিশিয়েটিভ নিয়েছে। তারপর হামাস এবং অন্যান্য গোষ্ঠী গাজার প্রশাসনে কোনোভাবেই ভূমিকা রাখবে না। ওয়ান ইম্পর্টেন্ট পয়েন্ট হেয়ার, এখানে দেখুন কি বলছে, হামাস এবং অন্যান্য গোষ্ঠী যারা এই অঞ্চলের মানুষের জন্য সংগ্রাম করছিল বা যুদ্ধ করছিল, তো তাদের কিন্তু এই সময়টায় তাদের কোনো ভূমিকা থাকবে না। একটা নিউট্রাল বা টেকনোক্র্যাটিক যে বোর্ডের কথা বলি, অথরিটির কথা বলি, তারাই কিন্তু সর্বতোভাবে এই গাজাকে রান করবে। এটা কিসের টেক্সট? এটা আমরা যেটা বলছি যে গাজা নিয়ে যে ট্রাম্পের যেই দফা তিনি উপস্থাপন করেছেন 20 দফা, এই 20 দফার টেক্সটটা এইভাবে আছে। তো এখন গ্লোবালি আমরা যত মিডিয়া আছে প্রত্যেকটা মিডিয়ায় কিন্তু এটা নিয়ে অনেক চর্চা করছে, এর লিমিটেশনসগুলো কোথায়। তো আমরা লিমিটেশনসের জায়গায় যাচ্ছি না, জাস্ট জানার জন্য যে এগুলো আমরা একটু দেখে নেই যে কি কি আছে এর মধ্যে। তারপর আরও কিছু পয়েন্ট আছে, আঞ্চলিক যে অংশীদাররা তারা নিশ্চিত করবে যে হামাস এবং অন্যান্য গোষ্ঠী তাদের বাধ্যবাধকতা মেনে চলবে, হামাস যে ইন্টারফেয়ার যেন না করে, এটার কথা কিন্তু এখানে বলা হচ্ছে। তারপরের পয়েন্টটি দেখতে পাচ্ছি, একটি বাহিনী গঠিত হবে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যাবিলিটি ফোর্স, যেটাকে বলে আইএসএফ। মানে ওই অঞ্চলের সিকিউরিটি নিশ্চিত করার জন্য তো একটা ফোর্স লাগবে, দ্যাট ইজ আইএসএফ। তো এই আইএসএফ এর কথা কিন্তু এখানে বলা হয়েছে। 16th পয়েন্ট যেখানে বলছে ইসরায়েল গাজা দখল বা সংযুক্ত করবে না। এই যে সময়টাতে গাজাকে কোনোভাবে দখল করে ফেলা বা তাদের মেইনল্যান্ডের সঙ্গে ইসরায়েলের সঙ্গে অ্যাটাচ করে ফেলা, এটাও কিন্তু ইসরায়েল করতে পারবে না। মানে বাধ্যবাধকতা দুটি পয়েন্ট থেকে আছে।
হামাস যেমন পারবে না, একই রকমভাবে ইসরায়েলও করতে পারবে না। পুরো কর্তৃত্ব থাকবে ওই অথরিটির উপর। দেন আমরা দেখছি হামাস প্রস্তাবটি বিলম্বিত বা প্রত্যাখ্যান করলে, এই যে প্রস্তাব এটা বিলম্বিত করলে নির্ধারিত যে ত্রাণ কার্যক্রম সহ উপরের সব পদক্ষেপ আইডিএফ থেকে আইএসএফ এর হাতে হস্তান্তরিত সন্ত্রাসমুক্ত এলাকায় বাস্তবায়িত হবে। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তো ফাইনালি দেখুন, শান্তিপূর্ণ অবস্থা নিশ্চিত করার জন্য সংলাপ চালু করা, যেটা লং টার্ম একটা বাস্তবতা বা লং টার্ম একটা সিনারিও তৈরি করতে সহায়তা করবে। তো সংলাপের কথা পরবর্তীতে বলা হয়েছে। তো এই পুরো জিনিসটা যদি আমরা একটা সামারি করার চেষ্টা করি, এর মধ্যে আমরা কি কি দেখলাম? আমরা আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর কথা জানলাম, যেটা আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করবে। তারপর বন্দীদের প্রত্যাবর্তন সম্পর্কে আমরা জানলাম যে কন্ডিশনস, দিজ আর কন্ডিশনস, যে এই দফার মধ্যে এটা অ্যাপ্লিকেবল হইতে হইলে আমাদেরকে অবশ্যই বন্দীদেরকে ফিরিয়ে দিতে হবে, প্রত্যাবর্তন করাতে হবে। ঠিক আছে? এই যে 1700 জন বন্দী মুক্তি, বিনিময়ের মাধ্যমে কি হবে আসলে? এই যে বন্দী বিনিময়, এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে যেন আস্থাটা গড়ে ওঠে দুটি দেশের মাঝে। ঠিক আছে? বিশ্বাসটা গঠিত হয়, সন্দেহটা কমে। তারপর দেখতে পাচ্ছি যে অস্ত্র ত্যাগ বা নিষ্ক্রিয় করা, এটাও কিন্তু দেখুন নিরাপত্তা একটা বেসমেন্ট তৈরি করে দুই এন্ড থেকেই। দেন আমরা দেখছি যে টেকনোক্রেটিক বা অ্যাপলিটিক্যাল যে অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করা হবে বা অথরিটি তৈরি করা হবে, এটাও কিন্তু ওই অঞ্চলটার জন্য দ্বন্দ্ব কমিয়ে যে শান্তি প্রতিষ্ঠা করার সুযোগ বা একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষা করার একটা পরিবেশ তৈরি করা, সেটা তৈরি করতে সহায়তা করবে। আচ্ছা, এখন কিছু গুরুত্বপূর্ণ তারিখ যদি আমরা দেখার চেষ্টা করি, পুরো জিনিসটার সামারি এখানে। এই যে গাজায় বর্তমানে শান্তি প্রক্রিয়াটা চলমান রয়েছে বা করার প্রচেষ্টা নেওয়া হয়েছে, এর সামারাইজ করতে গেলে আমরা কিছু ডেট মনে রাখবো। প্রথমে দেখতে পাচ্ছি 15 তারিখ, যেখানে আসলে এই যে চুক্তিটা ছিল, এই চুক্তিটা করা হয়েছে, এটা পূর্বেরটার সঙ্গে পূর্বের চুক্তি গঠিত হয় এবং সিল মোড় দেওয়া হয় এখানে। এটা আমরা মোটামুটি স্কিপ করতে পারি। 19 তারিখটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, কারণ দেখুন পূর্বে যে যুদ্ধবিরতিটা, এটা 19 তারিখ থেকে পরে শুরু হয়। 2025 সালের জানুয়ারি মাসে ইসরায়েল এবং হামাসের মধ্যে আলোচনায় চুক্তি কার্যকর হয় এই তারিখ থেকে। ঠিক আছে? তারপর 29 তারিখ, মার্ক দিস ডেট, যেটা আমরা প্রথমেই বলেছি, গাজা শান্তি পরিকল্পনা। এই পরিকল্পনাটা ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস থেকে নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে তিনি কিন্তু এটা প্রকাশ করেন। তারপর এখানে ইম্পর্টেন্ট হচ্ছে 10 তারিখ, যেটা চুক্তি কার্যকর হয়, সিজফায়ার শুরু হয়। এবং 13 তারিখে দেখতে পাচ্ছে ট্রাম্পের যে ঘোষণাপত্র, ট্রাম্প ডিক্লারেশন ফর এনডিউরিং পিস অ্যান্ড প্রসপ্যারিটি। ঠিক আছে? এই বিষয়গুলো আমরা মোটামুটি মনে রাখলে এখান থেকে আমাদের কাজ হয়ে যাবে, বা হচ্ছে প্রিলির জন্য অ্যাটলিস্ট ইম্পর্টেন্ট কি পয়েন্টগুলো এখানে চলে আসে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি COP30, কনফারেন্স অফ দ্য পার্টিস, যে সম্মেলনটা আমরা শুরুতে যেমনটা বলেছিলাম, বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের ইম্প্যাক্টটা অনেক বেশি ভিজিবল এখন। ঠিক আছে? বৈশ্বিকভাবে আমরা যে সমুদ্রগুলো দেখছি, সমুদ্রগুলোর পানির উচ্চতা বেড়ে যাচ্ছে, তারপর আর্কটিক অঞ্চলে যে বরফ গলে যাচ্ছে, ক্লাইমেটিক যে প্যাটার্ন, সেই প্যাটার্নটা পরিবর্তিত হয়ে যাচ্ছে। এবং এটাকে অ্যাড্রেস করার জন্য প্রতি বছর আইপিসিসি তাদের যে রিসার্চেস বা অ্যানুয়াল রিপোর্টসগুলো পাবলিশ করে থাকে, সেখান থেকে কিছু কিছু আমরা ভালনারেবিলিটি সম্পর্কে জানতে পারি। এবং গভর্নমেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড, হোয়াট শুড দে ডু, মানে তাদের কি করণীয়, সেটা নিয়ে কিন্তু প্রতি বছর আলোচনা বা সংলাপের প্রয়োজন হয়। তো সেই প্রয়োজনের ধারণা থেকে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, এই ফ্রেমওয়ার্কটার যে পার্টিগুলো আছে, মানে দ্য পিপল হু সাইন দ্যাট ডকুমেন্ট, এই পার্টিসদেরকে নিয়ে আসলে কনফারেন্স অফ দ্য পার্টিস অনুষ্ঠিত হয়। প্রতি বছরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইভেন্ট বা সেগমেন্ট এটি ইন্টারন্যাশনাল পর্যায়ে। তো এবছর যে কনফারেন্স অফ দ্য পার্টি অনুষ্ঠিত হবে বা কপ সম্মেলন হবে, সেটা হবে এ বছরের 2025 সালের 10 থেকে 21 নভেম্বর তারিখ পর্যন্ত। প্রথম প্রশ্ন, কবে অনুষ্ঠিত হবে? 2025 সালের 10 তারিখ থেকে 21 নভেম্বর পর্যন্ত এটা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় প্রশ্ন, কোথায় অনুষ্ঠিত হবে? অনুষ্ঠিত হবে ব্রাজিলে। ব্রাজিলের কোথায়? ব্রাজিলের বেলেম শহরে। ঠিক আছে? অ্যামাজনের বেলেম শহরে। এটাও কিন্তু একটা সিগনিফিকেন্ট, কারণ ওই জোনটাতেও আসলে ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্ট আমরা দেখতে পাই। তাহলে বেশ কিছু প্রবলেম আমরা বা কোয়েশ্চেন্স আমরা অ্যাড্রেস করলাম। কপ, কনফারেন্স অফ দ্য পার্টি, তারিখটা জানলাম এবং কোথায় অনুষ্ঠিত হবে এটা জানলাম। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ, আপনারা যারা ভাইভাতে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন, যে বাংলাদেশে আসলে কি করা উচিত? মানে কপে গিয়ে আমরা কি শুধুই ডায়লগগুলো শুনে আসবো বা ট্যুর দিয়ে আসবো? গভর্নমেন্ট এজেন্সিস গিয়ে আসলে এক্স্যাক্টলি কি কি পয়েন্টে তাদের ভয়েস রেজ করা উচিত? তো আপনার উত্তর হতে পারে এরকম, আপনি বলবেন ইন্টারন্যাশনাল যে ক্লাইমেট ফান্ডটা আছে বা জলবায়ু ফান্ড তহবিলটা আছে, সেখান থেকে যেন সহজ শর্তে
এবং জরুরি ভিত্তিতে আমরা ফাইন্যান্সিং পাই, এটা নিশ্চিত করতে হবে। এটা আপনার প্রথম আর্গুমেন্ট। সেকেন্ড পয়েন্ট ইজ জলবায়ু বা ক্লাইমেট রেফিউজিস যারা, ঠিক আছে, ইংরেজিতে আমরা বলি ক্লাইমেট রেফিউজি, ক্লাইমেট রেফিউজি বা জলবায়ু শরণার্থী বা উদ্বাস্তু, তাদের জন্য একটা লিগ্যাল রিকগনিশন লাগবে, আইনগত স্বীকৃতি। কারণ রিকগনিশনের উপর ডিপেন্ড করেই আপনি সুবিধা প্রাপ্ত হন। আপনার যদি ইন্টারন্যাশনাল একটা স্বীকৃতি থাকে, তখন ইউ আর এন্টাইটেলড টু গেট সাম বেনিফিটস ফ্রম দ্য গভর্নমেন্টস, ফ্রম দ্য ইন্টারন্যাশনাল এজেন্সিস। তো আপনি স্ট্রংলি এই পয়েন্টটা নিয়ে কথা বলতে পারেন। তৃতীয়ত, উন্নত বিশ্বের প্রযুক্তি হস্তান্তরের প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি। ক্লাইমেট মিটিগেট করার জন্য গ্লোবালি আধুনিক রাষ্ট্রগুলো যেগুলো আছে, উন্নত যে রাষ্ট্রগুলো, তারা কিন্তু প্রতিনিয়ত প্রযুক্তির বিভিন্ন ইনিশিয়েটিভ নিয়ে আসছে। এই জন্য দেখা যায় ক্লাইমেটিক যে ইম্প্যাক্টটা, সেটা মিটিগেট করার জন্য তাদের ক্যাপাবিলিটি বাড়ছে কিছু কিছু জায়গায়। তো বাংলাদেশ যেহেতু ওয়ান অফ দ্য মোস্ট ভালনারেবল কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড ইন রেসপেক্ট অফ ক্লাইমেট চেঞ্জ, তো আমাদেরও কিন্তু সেই টেকনোলজিটা পাওয়ার দাবি আছে। ঠিক আছে, আমরা কিন্তু ভালনারেবল কান্ট্রি, তো আমাদের এই জিনিসটা নিয়ে দাবি করতে হবে। এই যে প্রতিশ্রুতিটা বাস্তবায়ন করতে হবে এটা। নেক্সট পয়েন্ট ইজ সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর পুনর্বাসনের আন্তর্জাতিক সহায়তা। আমাদের যে কোস্টাল জেলাগুলো আছে, 19টি উপকূলীয় জেলা, এই জেলাগুলোর উপর স্যালাইনিটি প্রবলেম থেকে শুরু করে ওই এলাকার ক্রপ ডাইভার্সিফিকেশন, মানুষজন তাদের এমপ্লয়মেন্ট হারাচ্ছে, তারা বিভিন্নভাবে বিভিন্ন হেলথ ইস্যুতে ভুগতেছে। তো এই প্রত্যেকটা জিনিসকে অ্যাড্রেস করার জন্য ইন্টারন্যাশনালি যে সাপোর্টটা দেওয়ার কথা, তাদেরকে রিহ্যাবিলিটেট করার জন্য ওই মানুষগুলোকে, এই দাবিগুলো আমাদের উঠাতে হবে। আমরা এগুলো ডিজার্ভ করি। তো এই পয়েন্টে আপনি উত্তর করতে পারেন। নেক্সট, COP30-তে উন্নত যে দেশগুলো আছে তাদের আসলে কি করণীয়, হোয়াট শুড দে ডু? দেখুন, $100 বিলিয়ন যে একটা প্লেজ বা একটা 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 শপথ যে করে থাকে যে $100 বিলিয়ন যে বার্ষিক জলবায়ু অর্থায়ন তহবিল, সেটা কিন্তু বাস্তবায়িত হচ্ছে না। এটাকে নিশ্চিত করতে হবে যেন যেই কান্ট্রিগুলো বা উন্নত দেশের যে কন্ট্রিবিউশনটা থাকা, সেটা আসলে নিশ্চিত করতে হবে। নেক্সট পয়েন্ট, জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফিউয়েলে যে ভর্তুকি দেওয়ার যে প্রবণতা, সেটা কিন্তু বন্ধ করতে হবে এবং আমাদের বাড়াতে হবে আসলে রিনিউয়েবল এনার্জি, মানে নবায়নযোগ্য যে শক্তি আছে সেটাতে আমাদের ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। নেক্সট পয়েন্ট, কার্বন নির্গমন হ্রাসে বাধ্যতামূলক সময়সীমা নির্ধারণ। টাইম ফ্রেম ছাড়া আপনি সময় নির্ধারণ না করে দিয়ে প্রতি বছর আপনি আলোচনা করেই যাবেন, আর দরিদ্র বা জলবায়ু পরিবর্তনের প্রভাবে যেই দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা ক্ষতিগ্রস্ত হতেই থাকবে, এমনটা হতে পারে না। এটার টাইম ফ্রেম থাকতে হবে। ঠিক আছে, ইন্টারন্যাশনালি ইম্পর্ট্যান্ট একটা সেগমেন্ট, একটা ইভেন্ট, এখানে টাইম ফ্রেম নিয়ে কথা বলতে হবে। তো এই অবজেক্টিভগুলো নিয়ে আসলে COP30 যে সম্মেলনটা, যেটা শীঘ্রই হতে যাচ্ছে, আমরা প্রত্যাশা রাখবো যেন এই বিষয়গুলো বাস্তবায়িত হয়। আর শুধুমাত্র প্রিলি পয়েন্ট অফ ভিউ থেকে বা সার্ভিস ক্র্যাক করার জন্য আপনি পড়বেন ব্যাপারটা এমন না। আমাদের দিক থেকে আপনাদের প্রতি রিকোয়েস্ট এটা থাকবে যে আপনার নিজের দিক থেকে এই জলবায়ু পরিবর্তন বিষয়টাকে অ্যাড্রেস করার জন্য যা যা করণীয়, আমরা নিজেরাও কিন্তু তা করার জন্য কাজ করব। বিশেষ করে এয়ার কন্ডিশনের ব্যবহারটা যতটা লিমিট করা যায়, ঠিক আছে, রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি কীভাবে আরও বাড়ানো যায়, এই বিষয়গুলো নিজেরা মাথায় রাখলেও কিন্তু এনার্জি কনজাম্পশনটা কমানো যায়। এগুলো আমরা করার চেষ্টা করব। এরপর দেখতে পাচ্ছি নোবেল পুরস্কার 2025। তো বৈশ্বিকভাবে এটা বড় বড় একাডেমিশিয়ান, রিসার্চার, সাহিত্যিক যারা আছেন, অর্থনীতিবিদ যারা আছেন, চিকিৎসক আছেন, পদার্থবিদ আছেন, তাদের জন্য একটা পরম আরাধ্য একটা জিনিস। ঠিক আছে, তারা তাদের গবেষণার মাধ্যমে তারা সারা জীবন কাটিয়ে ফেলছেন, অনেক ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে যাচ্ছেন, এটা তাদের কর্মের স্বীকৃতি। তো প্রতি বছরের ন্যায় এই বছরও রিসেন্টলি নোবেল পুরস্কার 2025 ঘোষিত হয়েছে। তো আমরা একটু দেখার চেষ্টা করব যে এই বছর যারা যারা পুরস্কার পেয়েছেন, কোন দেশ থেকে তারা এসেছেন, তাদের অবদানটা আসলে কি, এবং একটা প্রশ্ন থাকে যে এই বিষয়ের উপর নোবেল পুরস্কারটি প্রদান করে থাকে কোন প্রতিষ্ঠানটি। তো এই প্রশ্নের আঙ্গিকেও আমরা জানবো এবং কিছু কমন কনসেপ্টস আমরা বোঝার চেষ্টা করব। প্রথমেই যদি দেখি, সাহিত্যে এবছর নোবেল পুরস্কার পেয়েছেন, নামটা খুবই অদ্ভুত মনে হবে, ঠিক আছে, লাজলো ক্রাজনাহোরকাই। ঠিক আছে, এই নামটা একটু মনে রাখার চেষ্টা করবেন। তার দেশ হচ্ছে হাঙ্গেরি। তিনি কেন পুরস্কার পেয়েছেন নোবেল পুরস্কার, সাহিত্যে তার অবদানটা কোথায়? তিনি একটা বিশেষ ধরনের সাহিত্যকর্ম রচনা করেছেন, মানে তিনি দেখিয়েছেন, দেখুন, ফর হিজ কম্পেলিং অ্যান্ড ভিশনারি ওভার দ্যাট ইন দ্য মিডস্ট অফ অ্যাপোক্যালিপটিক টেরর রিএফার্মস দ্য পাওয়ার অফ আর্ট। শিল্পের যে ক্ষমতা, ঠিক আছে, চরম
ভয়ানক অবস্থায় বা সিচুয়েশনেও শিল্পের যে সক্ষমতা বা ক্যাপাবিলিটি সেটা নিয়ে তিনি কিন্তু তার রচনাগুলো রেখেছেন। তার বিখ্যাত 5টা রচনা আছে, সেগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব না। তবে তাকে যে নোবেল দিয়েছে বা এই সাহিত্যে নোবেল দেওয়ার জন্য রেসপন্সিবল যে প্রতিষ্ঠান সেটা হচ্ছে সুইডিশ একাডেমি। ঠিক আছে, সুইডিশ একাডেমি কর্তৃক এই নোবেল তিনি পেয়েছেন। দেন পদার্থবিদ্যায় আমরা দেখতে পাচ্ছি 3জন বিজ্ঞানী এই পুরস্কারটা পেয়েছেন। এদের মধ্যে প্রথমত আছেন জন ক্লার্ক, যিনি যুক্তরাজ্যের মানুষ। তারপর মাইকেল এইচ ডেভর্ট, তিনি হচ্ছে ফ্রান্সের মানুষ। তারপর জন এম মার্টিনিস, তিনি হচ্ছে যুক্তরাষ্ট্রের মানুষ। তো 3জন মানুষ এই পুরস্কারটা পেয়েছেন, 3জন বিজ্ঞানী। তাদের অবদানটা কোথায় ছিল? ফিজিক্স অত্যন্ত টাফ একটা সাবজেক্ট। আপনারা যারা অনেকেই আছেন ফিজিক্সের, দেখুন প্রতিনিয়ত নতুন নতুন ইনোভেশনস, নতুন নতুন ডিসকভারি, এগুলোর মাধ্যমে কিন্তু সায়েন্স এনরিচড হচ্ছে। তো এখানে তাদের অবদানটা ছিল ফর দ্য ডিসকভারি অফ ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং অ্যান্ড এনার্জি কোয়ান্টিসাইজেশন ইন অ্যান ইলেকট্রিক সার্কিট। খুব কঠিন জিনিস, কাঠকোট্টা বিষয়, তবে বিজ্ঞানের জন্য ইম্পর্টেন্ট। আসতে পারে যে কেন তিনি এই পুরস্কারটা পেয়েছেন, তারা এই পুরস্কারটা পেয়েছেন। তো আমাদের মাথায় রাখলেই হবে যে ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিংয়ের জন্য এবং এনার্জি কোয়ান্টিসাইজেশন ইন অ্যান ইলেকট্রিক সার্কিট, এতটুকু একটু মনে রাখার চেষ্টা করতে হবে, মুখস্থের বিষয়। পুরস্কার দিয়েছে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স, পদার্থবিদ্যার নোবেল দিয়ে থাকে তারা। দেন রসায়নে দেখতে পাচ্ছি একই রকমভাবে 3জন পুরস্কার পেয়েছেন। আছেন রিচার্ড রবসন, আছেন উমর এম ইয়াঘি, আছেন সুসুমু কিতাগাওয়া, তিনি জাপানের মানুষ। তো এই 3জন মানুষ কিন্তু তারা পুরস্কারটা পেয়েছেন। এই পুরস্কারটাও দিয়েছে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স। তো কেন তারা এই স্বীকৃতিটা পেয়েছে? স্বীকৃতি পেয়েছে ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক। মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কের জন্য তারা রসায়নের নোবেল পুরস্কার পেয়েছেন। দেন আমরা দেখতে পাচ্ছি চিকিৎসা, মেডিসিনে পুরস্কার কারা পেয়েছে? ম্যারি ই ব্রান্ডকাউ, যুক্তরাষ্ট্রের। তারপর ফ্রেড রামসডেল আছে যুক্তরাষ্ট্রের। তারপর শিমন সাকাগুচি, তিনি হচ্ছে জাপানের। তো তাদের অবদান হচ্ছে ফর দেয়ার ডিসকভারিজ কনসার্নিং পেরিফেরাল ইমিউন টলারেন্স। ইমিউনিটি নিয়ে বিশ্বজুড়েই অনেক মানুষের, আমরা যে প্রতিনিয়ত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, তো চিকিৎসা সেবায় এই যে পেরিফেরাল ইমিউনিটি বা এটা টলারেন্সটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। এই কনসেপ্টে তাদের কন্ট্রিবিউশনের জন্য তারা পুরস্কৃত হয়েছেন। আর চিকিৎসায় নোবেল দিয়ে থাকে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট, সুইডেন। এটা কিন্তু মনে রাখবেন আপনারা। দেন পিস, শান্তিতে নরওয়েজিয়ান নোবেল কমিটি শান্তিতে নোবেল পুরস্কারটা প্রদান করে থাকে। তো এই পুরস্কারটা পেয়েছেন মারিয়া করিনা মাচাডো, তিনি ভেনেজুয়েলার মানুষ। এবং তারা ভেনেজুয়েলার, এবং তাদের অবদানটা কোথায় ছিল? তারা কাজ করেছেন প্রমোটিং ডেমোক্রেটিক রাইটস, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার জন্য তারা কাজ করেছেন। অ্যান্ড ফর হোয়াট? ফর দ্য পিপল অফ ভেনেজুয়েলা, ভেনেজুয়েলার মানুষদের যে গণতান্ত্রিক অধিকার সেটা নিশ্চিত করার জন্য তারা কাজ করেছেন। দেন অর্থনীতির জন্য পেয়েছেন জোয়েল মকির, ফিলিপ এগিয়েন, পিটার হোইট। তারা সিকুয়েন্সিয়ালি নেদারল্যান্ড, ফ্রান্স এবং কানাডার মানুষ। তাদের অবদানটা কোথায়? এবং প্রশ্ন হয় অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করে থাকে কোন প্রতিষ্ঠানটি? আপনার উত্তর হবে শেরিজেস রিস্ক ব্যাংক। কেন দেওয়া হয়েছে? কারণ তারা কিছু জিনিস আইডেন্টিফাই করেছেন। হোয়াট আর দোজ? প্রিরেকুইজিটস ফর সাস্টেইনড গ্রোথ থ্রু টেকনোলজিক্যাল প্রগ্রেস। মানে প্রযুক্তিগত উন্নয়ন বা উদ্ভাবনের মাধ্যমে যে টেকসই উন্নয়নটা বা প্রবৃদ্ধিটা নিশ্চিত করা যায়, এর যে প্রক্রিয়াটা, সেটা নিয়ে তারা গবেষণা করেছেন। ডেফিনেটলি ইম্পর্টেন্ট রিসার্চেস। তো আমরা এতক্ষণ দেখছিলাম যে আসলে নোবেল পুরস্কার 2025। তো এখানে আমি বলি যে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রিলি থেকে শুরু করে রিটেনে খুব বেশি অ্যাপ্লিকেশন নাই, তবে ভাইভাতে কিন্তু এটার ইমপ্লিকেশন আছে। তো আপনাদের যেভাবে পড়তে হবে, যদি আপনি এখানে যে বিষয়গুলো আছে, সাবজেক্টগুলো আছে, আপনি ধরা যাক ফিজিক্সে পড়েছেন, আপনি পড়েছেন হচ্ছে ইকোনমিক্সে বা কেমিস্ট্রিতে পড়েছেন, আপনার কিন্তু জানা উচিত যে এবছর কারা ওই সাবজেক্টে নোবেল পুরস্কার পেয়েছে। আপনি এই সাবজেক্টগুলোতে না পড়লেও গ্লোবালি অন্যতম বা সবচেয়ে গুরুত্বপূর্ণ রিকগনিশন এটা, ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট রিকগনিশনস। তো এটার লেটেস্ট আপডেটটা আমাদের জানা উচিত। তো প্রিলিতে কোন প্রতিষ্ঠান দিচ্ছে, কারা পেয়েছে, কোন দেশের মানুষ, এবং ইনোভেশনটা কি বা কন্ট্রিবিউশনটা কি, এগুলো একটু মনে রাখার মাধ্যমে কিন্তু আপনি এই নোবেল পুরস্কার সেগমেন্টটা বেশ ভালো করে এগিয়ে রাখতে পারেন। এবারে দেখব জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশন। আচ্ছা,
জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগমেন্টের একটি, বিশ্বের যে সারা দেশের রাষ্ট্রপ্রধানরা এবং তাদের প্রতিনিধিবর্গ বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো নিয়ে, তাদের ডোমেস্টিক ইস্যু হতে পারে, বায়োলেটারাল ইস্যু হতে পারে, বা এই বিভিন্ন ইস্যু নিয়ে যে জেনারেল ডিবেটটা হয় সেখানে গিয়ে তারা কথা বলে থাকেন। উদ্দেশ্য থাকে বিশ্বের যে শান্তি, সেটা শান্তিটাকে সাস্টেইন করার একটা উদ্দেশ্য। তো সেই উদ্দেশ্য নিয়ে এবছরও জাতিসংঘের যে সাধারণ পরিষদের যে অধিবেশন, সেই অধিবেশন অনুষ্ঠিত হয়েছে, ৮০তম অধিবেশন ছিল এটা। তো এই অধিবেশনের প্রতিপাদ্য ছিল বেটার টুগেদার, 8 years and more for peace, development and human rights। তো এই প্রতিপাদ্যটাকে মাথায় রেখে এবছরের সাধারণ পরিষদের অধিবেশনটা অনুষ্ঠিত হয়েছে। তো কবে থেকে শুরু হয়েছে প্রশ্ন হতে পারে। 23শে সেপ্টেম্বর কিন্তু এই অধিবেশন শুরু হয়েছিল এই বছরের, ঠিক আছে। প্রথম ইভেন্ট ছিল, মূল পর্বটা ছিল হাই লেভেল জেনারেল ডিবেট, যেটা 27 তারিখ পর্যন্ত চলেছিল, 27শে সেপ্টেম্বর পর্যন্ত। তো ৮০তম জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি কে ছিলেন, এটাও কিন্তু একটা কমন প্রশ্ন। আপনার জন্য উত্তর হবে জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যানালিনা ব্যারবক, তিনি ছিলেন এই সেশনের সভাপতি। তারপর আমাদের যে মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি রিসেন্টলি কিন্তু সেখানে আমাদের বক্তব্য প্রদান করেছেন, ভাষণ দিয়েছেন। তিনি ভাষণ দিয়েছেন গত 26 সেপ্টেম্বর 2025 তারিখে জাতিসংঘের সাধারণ পরিষদে। এখন প্রশ্ন আসে, যদিও ইন্টারলিঙ্কড ওয়েতে প্রশ্নটা হয়, এটা সাধারণত এই কি কনসেপ্টগুলো নিয়ে প্রিলিতে আসে, রিটেনে প্রশ্ন হয় বা ভাইভাতে প্রশ্ন হয় যে আমাদের প্রধান উপদেষ্টা কি বলেছেন বা কি কি দাবি জানিয়েছেন, কি কি মানুষকে অ্যাওয়্যার করেছেন। আমরা সেই পার্টটুকু একটু দেখব, তার বক্তব্যের যে মূল পয়েন্টটা ছিল সেটা একটু সামারাইজ করে আমরা দেখে ফেলি। তিনি বলেছেন বাংলাদেশে এই অভ্যুত্থানের পরে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের পথে তো আমরা যাচ্ছি বা যাওয়ার চেষ্টা করছে এই সরকার। তো এই ট্রানজিশনের যে আপডেটটা কি, আসলে কি হচ্ছে এখানে, গণতান্ত্রিক রূপান্তর এবং অ্যাডমিনিস্ট্রেটিভ যে রিফর্মসের কথা আমরা বলছি, সংস্কার নিয়ে অনেক কথা, এর অগ্রগতি সম্পর্কে তিনি জানিয়েছেন বিশ্বের মানুষকে। দ্বিতীয়ত 2026 সালের মধ্যে যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা, বা সেটা নিয়ে তিনি আবারও নিজের প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন। তৃতীয়ত তার যে 3 জিরোস কনসেপ্ট, সেই কনসেপ্ট সম্পর্কে আবারও তিনি রিইটারেট করেছেন। কি আছে এই কনসেপ্টের মধ্যে? শূন্য কার্বন, শূন্য দারিদ্র্য এবং শূন্য বেকারত্ব, এটা নিয়ে তিনি আবারও কথা বলেছেন। তারপর দেখতে পাচ্ছি বৈশ্বিক অর্থনৈতিক এবং আর্থিক ব্যবস্থার ন্যায্য সংস্কারের আহ্বান জানিয়েছেন, বিশেষ করে যাতে বিশ্বের বিভিন্ন জায়গায় যে অসমতা দেখা যায়, অর্থনৈতিক যেটা বড় পার্থক্য, এক জায়গায় অনেক বেশি গ্রোথ আর এক জায়গায় অনেক কম, তো এই পার্থক্যটাকে রিডিউস করার জন্য গ্লোবাল যে সিস্টেমসগুলো আছে সেগুলোকে রিফর্ম করার কথা জানিয়েছেন। তারপর দক্ষিণ এশিয়ার যে আঞ্চলিক সহযোগিতা সংস্থা আমাদের সার্ক আছে, সেই সার্ককে পুনর্জাগরণের জন্য প্রস্তাব দিয়েছেন তিনি। তারপর হিউম্যান রাইটস এবং উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে আবারও কথা বলেছেন, তিনি এটা গুরুত্ব নিয়ে কথা বলেছেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং টেকনোলজির যে বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ন্যায্য ব্যবহারটা, সেটা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এর মধ্যে দারিদ্র্য এবং বৈষম্য হ্রাসে আন্তর্জাতিক যেই একটা কোলাবোরেশন দরকার আছে, সেটা নিয়ে তিনি গুরুত্ব আরোপ করেছেন। তারপর দেখতে পাচ্ছি জাতিসংঘ, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, জাতিসংঘের যে রোলটা প্লে করার কথা আরও স্ট্রং ওয়েতে, বিশ্বের যে বিভিন্ন জায়গায় সংঘাত হচ্ছে সেটাকে যেন জাতিসংঘ ইমিডিয়েটলি কোনো সময় ক্ষেপণ না করে দ্রুত বন্ধ করার ইনিশিয়েটিভ নিতে পারে। কারণ বৈশ্বিকভাবে এটাই সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, বিশ্বের এতগুলো দেশ মেম্বার কান্ট্রিগুলোর উপর তাদের অনেক এখতিয়ার বা ক্ষমতা আছে, সেটা অ্যাপ্লাই করার মতো একটা ডেমোক্রেটিক সিস্টেম, একটা প্রপার সিস্টেম বের করার তিনি প্রস্তাব দিয়েছেন। মাল্টিল্যাটারালিজম বা বহুপাক্ষিকতা এবং বৈশ্বিক ন্যায় বিচার প্রতিষ্ঠার বার্তাও তিনি প্রদান করেছেন। সো দিজ আর দ্য কি ফাইন্ডিংস ফ্রম দ্য লাস্ট ইউএনজিএ, ৮০তম যে সাধারণ অধিবেশন হয়েছে, সেখানে কিন্তু এই বিষয়গুলো নিয়ে বা এই ফ্যাক্টগুলো নিয়ে কথাবার্তা বা আলোচনা হয়েছে। তো ভাইবার জন্য মনে রাখতে পারেন, প্রিলির জন্য অবশ্যই ডেটগুলোকে মনে রাখবেন এবং নোট ডাউন করার চেষ্টা করবেন, এতে করে কিন্তু এই পার্টটুকুতে আপনাদের যে ফাউন্ডেশনটা সেটা সলিড থাকবে। লেটস মুভ অন। সম্প্রতি আমরা দেখেছি অপারেশন স্মুথ ফ্লোটিলা, এই অপারেশনটা নিয়ে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে সাধারণ জনগণের মধ্যে ব্যাপক একটা উৎসাহ কাজ করেছে। কেন? কারণ এই যে মিশনটা, অপারেশনটা, এটার অবজেক্টিভটাই ছিল গাজা উপত্যকায় যে মানুষগুলো সাফার করছেন তাদেরকে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এই ইনিশিয়েটিভ। তো এই ইনিশিয়েটিভটার মোটামুটি আমরা চেষ্টা করেছি এখানে কি পয়েন্টগুলোকে একটু বের করে নিয়ে আসার, গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে নিয়ে আসার। প্রথমেই দেখব হোয়াট ডাজ ইট অ্যাকচুয়ালি মিন,
ইন আরাবিক সুমুদ, দিস ওয়ার্ড, ইট মিনস স্থায়িত্ব বা দৃঢ়তা বা অটলতা, ঠিক আছে, নিজেদের অবজেক্টিভে অটল থাকা, এটা অর্থটা। এখন এটা আসলে কেমন ইনিশিয়েটিভ? এই ইনিশিয়েটিভটা ছিল এই বছরই আসলে একটা ইন্টারন্যাশনাল ইনিশিয়েটিভ, এটা সাধারণ মানুষদের সিভিল উদ্যোগ, যেটার উদ্দেশ্য হচ্ছে অবরোধটা ভেঙে মানবিক সহায়তাটা পৌঁছে দেওয়া, কারণ গাজায় মানবিক সহায়তা ঢুকতে দেওয়া হচ্ছিল না, মানুষ না খেয়ে মারা যাচ্ছিল, ঠিক আছে। তো এখানে কারা কারা, মানে চতুর্মুখী যে সংগঠনগুলো আছে, এর মধ্যে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন আছে, গ্লোবাল মুভমেন্ট টু গাজা, তারপর মাগরেব সুমুদ ফ্লোটিলা, তারপর সুমুদ নুসান্তারা, ঠিক আছে, এশিয়া প্রসারিত অংশ, এই 4টা ইনিশিয়েটিভের সমন্বয়ে এটা গঠিত। মোট দেশ ছিল 40টা দেশের 500-র বেশি মানুষ এখানে অংশগ্রহণ করেছেন, এবং 40টারও বেশি নৌযান এই সুমুদ ফ্লোটিলাতে অংশগ্রহণ করেছে, ঠিক আছে। এবং তারা দেখুন রুটটা কি ছিল, বার্সেলোনা ইতালির জেনোয়া থেকে শুরু করে পরবর্তীতে তিউনিশিয়ার বেজরেড বন্দর থেকে যাত্রা শুরু করেছিল। এখন প্রশ্ন হচ্ছে, এই সুমুদ ফ্লোটিলা মাঝখানে বেশ কয়েকবার বাধার সম্মুখীন হয়েছে। এটাও কিন্তু বিভিন্ন সময় ইন্টারন্যাশনাল প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে যে হচ্ছে অন্যান্য মিডিয়াগুলো আছে তাদের কাছে অনেক গুরুত্ব পেয়েছে। তো 8 থেকে 9 সেপ্টেম্বর তাদের যে মূল জাহাজটা ছিল ফ্যামিলিয়া ম্যাডেরিয়া, তো এটা কিন্তু ম্যাডিরা, এটা ড্রোন হামলার আগুনে দগ্ধ হয়, ঠিক আছে, এবং ড্রোন দিয়ে আরেকটা হামলা করা হয় আমলা নামের যে নৌযানটা সেটাকে। তারপর ফাইনালি শেষ পর্যন্ত 3rd of অক্টোবর পর্যন্ত যতগুলো জাহাজ আছে সব জাহাজকে ইসরায়েল আটক করে। এটা একটা কি ফাইন্ডিং এখান থেকে, ঠিক আছে, আলোচনায় এই বিষয়গুলো নিয়ে আসতে পারেন। তো উদ্দেশ্যটা কি ছিল আসলে দেখুন, খাদ্য, ঔষধ এবং অন্যান্য জরুরি সরঞ্জাম পৌঁছানোর উদ্দেশ্যেই তারা গিয়েছিল। এবং গাজার যে অবরোধ এবং যুদ্ধটা হচ্ছে, এটার বিরুদ্ধে এতগুলো জাহাজ নিয়ে যখন একটা জায়গায় আপনি যাচ্ছেন, ইট ক্রিয়েটস আ বাজ, মানে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করে মানুষের মধ্যে যে এতগুলো জাহাজ একটা জায়গায় যাচ্ছে। এই ইনিশিয়েটিভটা কিন্তু যখন শুরু হয়েছে, এরপরে আপনারা নিশ্চয়ই অনেকেই অবগত হয়েছেন, প্রচুর আলোচনা হয়েছে এটা নিয়ে, রাইট। তো এটা কিন্তু একটা বড় সাকসেস আমরা বলতে পারি এটার। এটা ছিল শান্তিপূর্ণ এবং নন ভায়োলেন্ট একটা অ্যাকশন, এই অপারেশন সুমুদ ফ্লোটিলা। তো ইন্টারন্যাশনাল প্রতিক্রিয়া ছিল 16টি দেশ, বাংলাদেশ সহ। এই সুমুদ ফ্লোটিলার যে মানুষগুলো ছিল, দেশগুলোর অংশগ্রহণ ছিল, তাদের নিরাপত্তা নিয়ে তারা যৌথ বিবৃতি দিয়েছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আহ্বান করেছে। এবং দেখেন, এই যে যারা যারা মানবাধিকার লঙ্ঘন করেছে যে দেশটা, তাদের বিরুদ্ধে জবাবদিহিতার দাবি জানিয়েছে। তো সুমুদ ফ্লোটিলা সম্পর্কে এই কি কনসেপ্ট বা কি ইস্যুসগুলো জানার মাধ্যমে কিন্তু আপনি একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পেতে পারেন। এবারে দেখব জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী। তো আমরা দেখেছি জাপান বেশ শান্তিপূর্ণ একটা দেশ। তো এই দেশটির রাজনৈতিক পট পরিক্রমায় রিসেন্ট টাইমসে একজন প্রধানমন্ত্রীর গুলিতে মৃত্যু হওয়া থেকে শুরু করে বেশ কিছু কারণে আলোচনায় এসেছে। তো প্রথমবারের মতো যেহেতু নারী প্রধানমন্ত্রী আসছেন, তো এটাও একটা আলোচনার দাবি রাখে। তো আমরা যদি দেখি, এই যে নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন যিনি, তার নাম কি? তার নাম হচ্ছে সানায়ে তাকাইচি। তার দল হচ্ছে এলডিপি, দ্যাট স্ট্যান্ডস ফর লিবারেল ডেমোক্রেটিক পার্টি। 64 ইয়ার্সের একজন নারী। তিনি মূলত টিভি উপস্থাপক ছিলেন এবং একই সঙ্গে সাবেক মন্ত্রীও ছিলেন। তাছাড়াও আরও পরিচয় আছে, তিনি একজন হেভি মেটাল ড্রামার ছিলেন, যদিও এটা খুব বেশি মনে রাখার মতো ইস্যু না, মানে মনে রাখতে হবে এমন না, জানার জন্য জানা। তো কেন ইম্পর্টেন্ট? তিনি ইম্পর্টেন্ট এই কারণে, আমরা অলরেডি বলেছি যে জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি, ঠিক আছে, গভর্নমেন্টের অনুমোদনের পরে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। লেটস মুভ অন। সম্প্রতি নেত্রকোনার বালিশ মিষ্টিটা কিন্তু জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে। তো এই জিওগ্রাফিক আইডেন্টিফিকেশনের যেই কনসেপ্টটা, এটা নিয়ে অনেক প্রশ্ন হয় যে এই স্বীকৃতিটা কিভাবে দেওয়া হয়, বা হচ্ছে আন্তর্জাতিক কোন প্রতিষ্ঠানটা এই স্বীকৃতিটা দিয়ে থাকে, এই প্রশ্নটা কিন্তু কমনলি করা হয়। তো আপনাদের জন্য প্রশ্ন, এই অক্টোবরে যেহেতু স্বীকৃতিটা পেয়েছে, আমাদের মাথায় রাখতে হবে যে রিসেন্ট টাইমসে স্বীকৃতি পেয়েছে নেত্রকোনার বালিশ মিষ্টি। এটা নেত্রকোনার যারা আছেন, যারা ভাইবা দিতে যাবেন বা এনিওয়ান, আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে। প্রশ্নে আসতে পারে যে নিজের কোনটি জিআই পণ্য হিসেবে স্বীকৃত নয়। তো এর মধ্যে অপশন অনেকগুলো দেওয়া থাকবে। তো বালিশ মিষ্টিকে যদি আপনি দাগিয়ে ফেলেন, উত্তর ভুল হয়ে যাবে, রাইট। তো এই জন্য জেনে থাকা ভালো যে জিআই কোনগুলো স্বীকৃত হয়েছে, সবগুলো জানা রাখবেন। তো এটার প্রবর্তক হচ্ছে গয়ানাথ ঘোষ। সুযোগ পেলে অবশ্যই ট্রাই করবেন, ডেফিনেটলি। একটা ব্লাড সাইজের একটা মিষ্টি, বিশাল সাইজের। আচ্ছা, তো যেখানে আমরা ছিলাম, গ্লোবালি স্বীকৃতিটা দিয়ে থাকে ওয়াইপো, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, ঠিক আছে। দেখেন, দ্য ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল
প্রপার্টি অর্গানাইজেশন ওয়াইপো কিন্তু স্বীকৃতিটা দেয়। তো বাংলাদেশের যেই প্রতিষ্ঠানটা আসলে এই যে ট্রেডমার্ক নিয়ে কাজ করে বা হচ্ছে পেটেন্ট শিল্প নকশা এটা নিয়ে কাজ করে, সেই প্রতিষ্ঠানের নাম কি? সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে, সংক্ষেপে আমরা বলি ডিপিডিটি, ডিপার্টমেন্ট অফ পেটেন্টস, ডিজাইনস অ্যান্ড ট্রেডমার্কস, পেটেন্ট শিল্প নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তর, যেটা আসলে মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজ বা শিল্প মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান। প্রশ্ন দুটা হতে পারে যে ডিপিডিটি বা হচ্ছে পেটেন্ট শিল্প নকশা ট্রেডমার্ক অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে? বলতে হবে শিল্প মন্ত্রণালয়ের অধীনে। আর জিআই পণ্য বা জিআই স্বীকৃতি নিয়ে গ্লোবাল প্রতিষ্ঠান কোনটা? সঠিক উত্তর হবে আপনার ওয়াইপো, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। সর্বশেষ স্বীকৃত কিন্তু জিআই পণ্য। লেটস মুভ অন। খেলাধুলা, ফুটবল আমাদের বিশেষ করে বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশে একটা বিশাল সরগরম অবস্থা তৈরি হয়ে যায় যখন ওয়ার্ল্ড কাপ ফুটবল চলে। তো এবারও কিন্তু বেশ সারা জাগানো, শীঘ্রই 2026 সালে কিন্তু ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এবারের অফিসিয়াল বলটার নাম নিয়ে অনেক আলোচনা তৈরি হয়েছে। এবারের অফিসিয়াল যে বলটি আছে সেটার নাম হচ্ছে ট্রায়োন্ডা। এই ট্রায়োন্ডা বলটা আমরা নিশ্চয়ই অনেকেই জানেন, অ্যাডিডাস নামের যে প্রতিষ্ঠানটি আছে এই প্রতিষ্ঠানটি কিন্তু অনেক বছর ধরে ফিফার যেই অফিসিয়াল ফুটবলগুলো আছে সেগুলো তৈরি করে থাকে। তো এটা কখনো প্রশ্ন আসে না, আবার জেনে রাখা ভালো, অ্যাডিডাস তৈরি করে থাকে। তো এবারের বলের নাম হচ্ছে, অফিসিয়াল বলের নাম ট্রায়োন্ডা। তো এই ট্রায়োন্ডার যে ডিজাইন, এই ডিজাইনের মধ্যেই যে দেশগুলোতে অনুষ্ঠিত হবে খেলাটা সেটার একটা ব্যাখ্যা লুকায়িত আছে। এখন আমরা সেখানে যাব, তবে প্রথমেই যদি প্রশ্ন হয় যে কবে শুরু হবে নেক্সট ওয়ার্ল্ড কাপ, সেটা হচ্ছে 11th জুন 2026। ফাইনালটা হবে 19শে জুলাই। খুব বেশি দিন কিন্তু নাই আসলে। যদি আমরা বলি যে ফুটবল উৎসাহী যারা আছেন তারা মুখিয়ে আছেন নিশ্চয়ই। আয়োজক দেশ হচ্ছে এবার 26-এর কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র। এই তিনটি দেশ আগামী যে ফিফা ওয়ার্ল্ড কাপ সেটি আয়োজন করতে যাচ্ছে। এখানে অংশগ্রহণকারী মোট দল থাকবে 48টি। এবং নকশার বৈশিষ্ট্যটা দেখুন, আমেরিকার যদি আপনি এটা দেখেন, এই ফুটবলে যে লাল অংশটা আছে, ঠিক আছে, তার আর একটা ডিজাইন আছে, এটা কিন্তু আমেরিকাকে সিগনিফাই করে। কানাডাতে নীল রঙের যে পার্টটুকু আছে, যেটার মধ্যে আসলে ম্যাপল লিফের একটা ডিজাইন আছে, খেয়াল করলে বোঝা যাবে, তো সেটাতে কিন্তু আসলে কানাডাকে বোঝাচ্ছে। আর মেক্সিকো হচ্ছে ইগল বা সবুজ রঙের একটা ইম্প্যাক্ট কিন্তু দেখা যায়, এটার মধ্যে একটা ইগলের একটা প্যাটার্ন আছে, আপনারা যদি খেয়াল করেন এখানে, ঠিক আছে, ইগলের ফেসের একটা প্যাটার্ন কিন্তু এখানে দেখা যায়। তো এইভাবে সিগনিফাই করেছে এই ফুটবলটা। তো খুব বেশি ডিপে ঢুকার প্রয়োজন নাই, সার্ভিস লেভেলের তথ্যগুলো মনে রাখলেই হবে। জিয়ানি ইনফান্তিনোর নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন, ফিফার যে প্রেসিডেন্ট, তার নামটা একটু মনে রাখলে আশা করি অনেক বেশি ভালো হবে। সো লেটস মুভ অন। এবারে আমরা দেখব আসলে গুরুত্বপূর্ণ কিছু দিবস। এই অক্টোবর মাস, সেপ্টেম্বর থেকে শুরু করে বেশ কিছু সিগনিফিক্যান্ট ডেটস আছে যেগুলো প্রিলিতে প্রশ্ন করা হয়, ইভেন ভাইভাতেও। ধরা যাক আপনি গেলেন হচ্ছে 13th অক্টোবরে আপনি ভাইভা দিতে গেলেন, ঠিক আছে, বা গিয়েছেন, অনেকে আছে, তাদেরকে হয়তো প্রশ্ন করতে পারে যে আজ কি দিবস, উত্তরটা কিন্তু পারতে হবে। এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিবস। 13ই অক্টোবর হচ্ছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস, এটা একটু আমরা মনে রাখবো। 9th অক্টোবর বিশ্ব ডাক দিবস, 6th অক্টোবর বিশ্ব শিশু দিবস, ওয়ার্ল্ড হ্যাবিটেট ডে 6th অক্টোবর সেম ডেটে, ঠিক আছে। তারপর 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস, 4ই অক্টোবরে বিশ্ব প্রাণী দিবস, 28 সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস, আর 27 সেপ্টেম্বর হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। এই দিবসগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব। এবং দিবস মুখস্থ করা খুব টাফ একটা ব্যাপার, তবে যে চেষ্টাটা করবেন প্রতিদিন একটু সার্চ করবেন যে আজকে দেখি তো কী দিবস এটা। আর ভাইভাতে যাওয়ার আগে ওই দিনের সিগনিফিকেন্ট ঘটনা কি দিবস, অথবা ইতিহাসের এই দিনটাতে কি ঘটেছিল, কাদের জন্ম তারিখ, এগুলো একটু দেখে নেওয়া ভালো, ঠিক আছে। বাংলা তারিখটা জেনে নেওয়া বা আরবি তারিখটা জেনে নেওয়া, এই অভ্যাসগুলো এখন থেকে একটু প্র্যাকটিসে রাখতে পারেন, বিশেষ করে পত্রিকা পড়লে এটা অটোমেটিক্যালি হয়ে যায়। তো এই ছিল আমাদের অক্টোবর সেগমেন্টের মান্থলি ইনসাইটস। আশা করি এটা দেখে আপনারা নিজেরাও রিসার্চ করবেন। ডোন্ট বি সোললি ডিপেন্ডেন্ট অন দিস সেগমেন্ট। আপনাদের নিজেদের সেলফ স্টাডি আসলে ডিটারমাইন করবে আপনাদের সাকসেস। তো ডেফিনেটলি আশা করি আপনারা সেই প্রচেষ্টা অব্যাহত রেখেছেন এবং প্রতিনিয়ত নিজেকে সফিস্টিকেট করে নিজের লেভেলটাকে আপগ্রেড করার চেষ্টা করছেন। তো সবার জন্য শুভকামনা থাকলো। স্টে ডিটারমাইন্ড, স্টে কনফিডেন্ট। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।